আপনি যতটা ভারত বিদ্বেষী আপনি ততটাই দেশপ্রেমিক। আপনি যদি ভারত বিদ্বেষী না হন তাহলে আপনি দেশপ্রেমিক নয়। ভারতকে যে ঘৃণা করে সেই এই দেশকে ভালোবাসে। ডক্টর ইউনূস অভিযোগ করেছেন, শেখ হাসিনার শাসনকালে দীর্ঘদিন ধরে সুষ্ঠু ভোট হতো না। তিনি এই বিষয়ে ভারতের ভূমিকায় সন্তুষ্ট নন। বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে, আর তাতেই হতাশ হয়েছেন ইউনূস। ইউনূসের কথায় নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছেন যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। ইউনূসের ভাষ্যমতে তিনি ভীষণ আহত হয়েছিলেন যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তারা এই বিষয়ে কিছু করতে পারবেন না। তখন ইউনূস বললেন, আসুন আমাদের নির্বাচনে অংশ নিন। যখন মানুষ রাস্তায় এসে আন্দোলনে নামলে তাদের উপর গুলি চালানো হচ্ছে, আপনাদের কোথাও কোনো ভূমিকা নেই? সারা বিশ্বের কাছে আর্জি জানানো হচ্ছিল বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারে গুলি করে মারছে, সাহায্য করুন। তবে ভারত বলে দিল এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার কোলের বাচ্চা থেকে ৩০-৩২ বছরের তরুণ পর্যন্ত নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষগুলোকে যে মারছে, এটা যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হয়, এটাতে তোরা যদি কথা না বলতে পারিস তাহলে 2009 সালের পরবর্তী 3টা নির্বাচন, জাতীয় নির্বাচন যে এই ফ্যাসিস্ট অবৈধ সরকার অবৈধভাবে করলো, তখন একনিষ্ঠভাবে কেন সমর্থন দিয়ে গেছিস? তখন কি সেটা তোদের বাপের ঘরের ইস্যু ছিল? আমরা কি তোদের বাপ লাগি যে তোদের বাপের ঘরে তখন আমাদেরকে তোদের বাপ মনে হয়েছে, এখন তোদের বাপ মনে হয়নি? নাফরমানের বাচ্চারা। নয়াদিল্লি হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেয়নি। ইউনূসের অভিযোগ, ভারত শুধুমাত্র একজন ব্যক্তিকে সমর্থন করতে চেয়েছিল, বরং 2024 সালের জানুয়ারিতে যখন বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন নয়াদিল্লির একটি ভূমিকা ছিল। ভারতই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাগ্রে অভিনন্দন জানিয়ে এসেছে। এই অর্থনীতিবিদ অভিযোগ করেছেন, ভারত দুর্ভাগ্যবশত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করে, আর এজন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই, মস্তক নিচু করে না। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। কথা হবে মাথা উঁচু করে, বলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। প্রজন্মের পর প্রজন্ম, যত বড় প্রজন্ম আসবে প্রতিটা প্রজন্ম তোদের এই কাজগুলো জানবে, তোদেরকে ঘৃণা করবে। আমাদের সন্তানদেরকেও আমরা এগুলোই শিখিয়ে যাব। ভারত আমাদের চিরশত্রু। ভারত যেখানেই পাও সেখানেই খেদাও, সেখানেই পিটাও, সেখানেই মারো। তোদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। বাংলাদেশের ইলিশ খাবি, অনেক হয়েছে, এখন তোদের টুটি চিপে ধরার সময় আসছে আমাদের। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে রক্ষা পাবে না ভারতও। তিনি 7 সিস্টারকে এক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করেন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানিয়েছেন, এখন বাংলাদেশে স্থিতিশীলতা দরকার। যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফেরে তাহলে মিয়ানমার ও ভারতের 7 সিস্টার খ্যাত 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন তিনি। এনডিটিভির কাছ থেকে ইউনূসকে প্রশ্ন করা হয়, এখন আন্দোলন কার নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না গেলে পরিণতি কি হবে? জবাবে তিনি বলেন, এটি কোনো সুখকর পরিস্থিতি হবে না। যদি আপনি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, এটি পুরো বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে, যার মধ্যে থাকবে মিয়ানমার, 7 সিস্টার এবং পশ্চিমবঙ্গ সহ সব জায়গা। মিয়ানমার সহ আমাদের চারপাশে এটি হবে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এটি আমাদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হবে, কারণ আমাদের এখানে 10 লাখ রোহিঙ্গা রয়েছে। কথার সাথে কাজের মিল দেখবি? দেখ, মণিপুর স্বাধীন হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, অল্প দিনের মধ্যে, সর্বোচ্চ 3 দিন আমরা আবার একটা বিজয় উল্লাস করব এখানে বসে। তোরা শুধু দেখবি, এখন চায়ে চায়ে দেখবি।
তোদের কারোর সাথে সম্পর্ক ভালো আছে? এই ধরনের চকলখড়ি করে কারোর সাথে সম্পর্ক ভালো করতে পারবি না তোরা। তোদের সাথে মায়ানমারের সম্পর্ক ভালো না, তোদের সাথে চীনের সম্পর্ক ভালো না, তোদের সাথে ভুটানের সম্পর্ক ভালো না, তোদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না, তোদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না, তোদের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালো না, তোদের সাথে কাদের সম্পর্ক ভালো বল? তোদের সময় প্রায় শেষের দিকে। ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে সে কাশ্মীরে যেটা করে মুসলমানদের বিরুদ্ধে, সে উত্তর ভারতে যেটা করে মুসলমানদের বিরুদ্ধে, সে বাংলাদেশকেও একটা মুসলমান দেশ ছাড়া আর কিছু চিন্তা করে না। কিন্তু এটা একটা জাতি, জনগণ, এবং ভারত যে মালদ্বীপে পরাজিত হচ্ছে, শ্রীলঙ্কায় পরাজিত হচ্ছে, মায়ানমারে আরাকানে তাদের যে প্রজেক্টগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। আর শোন দাদারা, তোদেরকে একটা উত্তম পরামর্শ দেই, মনোযোগ দিয়ে শোন। যদি তোরা তোদের দেশকে ভালোবাসিস তাহলে তোরা তোদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারেই নাক গলা। অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে গেলে তোদের এই রকম হাল হবে। চীন দেখ, তোদের 60 কিলোমিটার অলরেডি দখল করে নিয়েছে। আমি যুদ্ধে যাব তোদের বিরুদ্ধে, এক কথায় রক্ত দিয়ে দেব। তোদের প্রতি এত ক্ষোভ আমি না, আমার মতো 18 কোটি বাঙালির একজনও মুখ ঘুরাবে না তোদের ব্যাপারে। যদি বলে যে ভারতের সাথে যুদ্ধে যেতে হবে, এক কথায় দৌড় দেব। আনন্দবাজার সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের 60 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে 7 সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই। তোদের স্বার্থে, তোদের প্রয়োজনে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় তোদেরকেই রাখতে হবে। এর 3টা উপায় আছে। প্রথমত, স্বৈরাচার হাসিনাকে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, তিস্তার পানি বন্টন সঠিকভাবে করতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পানি বন্টন করতে হবে। 3, এই 10 বছর মানুষ তোদের এই সমস্ত একনিষ্ঠ সমর্থনের কারণে যে নিপীড়ন সহ্য করছে তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং বর্তমান সরকারের সাথে সম্পূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে হবে। যদি তোরা এই 3টি কাজ সঠিকভাবে করতে পারিস তাহলে বাংলাদেশের মানুষের মনে তোদের ব্যাপারে যে ক্ষোভটা তৈরি হয়েছে এটা আস্তে আস্তে মলিন হওয়ার সম্ভাবনা আছে। বছরের পর বছর ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুটি। বলা হয় অভিন্ন নদীর পানি বন্টন না হওয়ায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উত্তরাঞ্চলের 2 কোটি মানুষ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় ভারত বাংলাদেশের মধ্যকার অমীমাংসিত এই পানি বন্টনের ইস্যুটি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বিভিন্ন সময়ে এই বিষয়ে কথা বলেছি। পাকিস্তান শাসনামল থেকেই এই নিয়ে আলোচনা শুরু। আমরা সবাই যখন চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি, এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না। আমাদের এটির সমাধান করা প্রয়োজন। থমকে থাকা সেই চুক্তি করার আগে অবশ্য তিস্তার পানির পরিমাণ নির্ধারণের তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূস। বলেন সবকিছু হতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী। একজন চা বিক্রেতা যখন প্রধানমন্ত্রী হয় তখন তার ওই চিন্তাধারা চায়ের দোকানে থাকা অবস্থায় যেমন ছিল তেমনই থাকে। পাশের দোকানের চাওয়ালার সাথে কম্পিটিশন করতে হবে, তার দোকানের কাস্টমার 2টা কীভাবে নিজের দোকানে বেশি নিয়ে আসা যাবে, প্রয়োজন হলে তার দোকানে রাতের আধারে কীভাবে আগুন ধরায় দিয়ে তার দোকানকে তছনছ করে দেওয়া যাবে, এই চিন্তাই একজন চা বিক্রেতা করবেই। মোদি সরকার একজন নোবেল বিজয়ী, দেখ তার কথা বলার ধরন, দেখ বিপদে কিভাবে ভদ্র ভাষায়ও ফেলা যায়। ইস্যুটি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই। এই ইস্যুতে ভারত সরকারকে বাংলাদেশ চাপ দিবে কিনা এই প্রশ্নের জবাবে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস বলেন সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। আমরা ভারত যতটা বিদ্বেষী আমরা অতটাই দেশপ্রেমিক। বাংলাদেশ জিন্দাবাদ।